মৃত্যু সনদ না পেলে এমপি আজিমের আসন শূন্য হবে না, দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সেলেস্তির। গোপালগঞ্জে বেনজিরের সাভানা রিসোর্ট বন্ধ ঘোষণা, কৃষক সংখ্যালঘুদের শত একর জমি দখলের অভিযোগ। এ মাসেই শেষ হচ্ছে ইভিএম এর মেয়াদ, 10 বছরের প্রকল্প 6 বছরে শেষ, সচল 40,000 নিয়ে অনিশ্চয়তা। শেষ সময়ে নিয়োগ অনুমতিতে মালয়েশিয়া যেতে পারেননি 17,000 কর্মী, বিপুল অর্থ লোপাট দালালদের। খাদ্য নিরাপত্তায় গুরুত্ব অর্থনীতিবিদদের, চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিতে বাজেটে 10% বরাদ্দের দাবি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রূপা এবং আমি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার যাব পুরো খবরে। মৃত্যু সনদ না পাওয়া পর্যন্ত এমপি আনোয়ারুল আজিমের ঝিনাইদহ 4 আসন শূন্য ঘোষণা করবে না সংসদ। চিফ হুইপ জানান, বুধবার শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে তার মৃত্যুতে শোক প্রস্তাব তোলা হবে না। তিনি বলেন, আজিমের মৃত্যু সনদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে পাঠাতে হবে, তখন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার বসছে দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন। সংসদীয় রীতি অনুযায়ী চলতি সংসদের কোন সদস্য মারা গেলে তার স্মরণে অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব তোলা হয়। সেই শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে মুলতবি করা হয় অধিবেশন। 22 মে খবর পাওয়া যায় ঝিনাইদহ 4 আসনের 3 বারের এমপি আনোয়ারুল আজিম ভারতের কলকাতায় খুন হয়েছেন। তার মৃত্যুতে শোকও জানান প্রধানমন্ত্রী ও স্পিকার, কিন্তু এখনই আনোয়ারুল আজিমের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হবে না বলে জানান চিফ হুইপ। যেহেতু এটা এখনো তদন্ত চলতেছে, এটা তদন্তের যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে এটাকে ঘোষণা না করা হবে, সংসদের সিট আমরা এটা শূন্য পারতেছি না এবং তাকে মৃত্যু ধরে নিয়ে আমরা ওই শোক মুলতবি করতে পারবো বলে আমার মনে হয় না। সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী এটাকে শোক প্রস্তাব বা শূন্য করতে পারে না কোনো অথেন্টিক আমাদের সরকারি ডিক্লারেশন না হওয়া পর্যন্ত। সংসদ সচিবালয় জানিয়েছে, আনোয়ারুল আজিম হত্যার তদন্ত ভারতে চলমান। সেখান থেকে মৃত্যু সনদ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদকে জানাবে। যেখানে মামলাটা হয়েছে সেখান থেকে এটাকে ওইভাবে একটা ডিক্লারেশন আসতে হবে। সরকারি ওই ধরনের জিনিস আমাদেরকে পেতে হবে। এটা তো আপনার মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এটার সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে তারা ডিক্লেয়ার করবে। এদিকে বৃহস্পতিবার আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যার আকার হবে প্রায় 8 লাখ কোটি টাকা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আজিম হত্যা মামলায় আদালতে 164 ধারায় জবানবন্দি দিলেন অন্যতম সন্দেহভাজন আসামি সেলেস্তি রহমান। রিমান্ড শেষে সোমবার মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে তাকে হাজির করা হয়। জবানবন্দিতে সেলেস্তি রহমান নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় কলকাতার ঘটনা বর্ণনা করেন তিনি। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। গত 11 মে চিকিৎসার জন্য ভারত যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম। সেখান থেকে নিখোঁজ হন তিনি। পরে জানা যায় কলকাতার নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্টে খুন হন এমপি আজিম। ভারতীয় পুলিশের দেয়া তথ্যে দেশে 3 জনকে গ্রেফতার করা হয়, তাদের একজন সেলেস্তি রহমান। সমতলে কয়েকশো একরের ভূমির পাশাপাশি পাহাড়েও শতাধিক একরের ফলমূলের বাগান এবং পশু ও মৎস্য খামার গড়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। গোপালগঞ্জের কয়েকশো একর জমিতে গড়ে তোলা রিসোর্ট গতকাল রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিযোগ আছে, কৃষক ও সংখ্যালঘুদের জবরদস্তিমূলক উচ্ছেদের মাধ্যমে এসব জমি দখল করা হয়েছে। এভাবে পাহাড়ে জায়গার বেচা কেনা নিষিদ্ধ হলেও বেনজির আহমেদ তা মানেননি। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটল গ্রামে সাভানা ইকো রিসোর্ট সহ 1400 বিঘা জমির মালিক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। অভিযোগ আছে, বিশাল এই রিসোর্ট তৈরির পেছনে রয়েছে অনেক মানুষের নিঃস্ব হওয়ার দীর্ঘশ্বাস আর হাহাকার।
স্থানীয় কৃষক ও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেককে ভয় দেখিয়ে জোর করে জমি নিয়েছেন বেনজির। রাজি না হলে নির্যাতনের শিকার হওয়ারও অভিযোগ অনেকের। এমনকি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন কেউ কেউ। বেনজিরকে এই জোর জবরদখলে সহায়তা করেছেন পুলিশ ও র্যাবেরই কিছু সদস্য। 43% পুকুর সে ওইভাবে মানে কি ভয় দেখাইয়া সে মানে এই দেশের দেশান্তরী চলে গেছে ইন্ডিয়া। এটা নিয়ে এখানকার মানুষ কখনো মুখ খুলেনি ভয়ে এবং আতঙ্কে, এবং এখানে অনেক প্রশাসনের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করতেন। কিছু টাকা আমাদের বায়না বাবদ দিয়ে সে পুরো দখলে পুরো বেড়া দিয়ে আটকাইয়া আমাদের বাড়ি সংলগ্ন না, বাড়ির থেকে বেরোতে গেলেও ওই বেড়াই বাদ দিয়ে বেরোতে হয়। কেবল সমতলেই সম্পদের পাহাড় গড়েননি বেনজির আহমেদ। অঢেল সম্পদের মালিকানা তার পাহাড়েও। বান্দরবান সদরের সুয়ালেক ও লামায় নিজের এবং স্ত্রী ও মেয়ের নামে 100 একরের বেশি জমি রয়েছে। সেখানে বাগানবাড়ি, মাছ ও গরুর খামার, ফলের বাগান তৈরি করেছেন। এখানেও ক্ষমতার জোরে জমি দখলের অভিযোগ পুলিশের এই সাবেক মহাপরিদর্শকের বিরুদ্ধে। বাগানে প্রায় পরিবার 64 পরিবার অল্প টাকা নিয়ে তাকে বিক্রি করে দেয়, দাম কম নিয়ে এরা নিয়ে নিচ্ছে জোর করে। যদিও এসব বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি জেলা পুলিশ সুপারের। এসপির জায়গা আছে নাকি মানে অন্য কারো জায়গা আছে কিনা অ্যাকচুয়ালি আমার নলেজে নাই। এতদিন ভয়ে মুখ খুলতে না পারলেও এবার অসহায় ভুক্তভোগীরা জমি ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে আশা তাদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয় নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, একটু পরিষ্কার করবেন যে আসলে কার পক্ষ থেকে রিসোর্টটি বন্ধ করা হলো, আর কৃষক ও সংখ্যালঘুদের জোরপূর্বক যে জমি দখলের অভিযোগ আছে, তো সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় কি তারা সেটি ফেরত পাবেন, এমন সম্ভাবনা কতটুকু? দেখুন, গত রবিবার সন্ধ্যার আগে একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে সাভানা ইকো রিসোর্ট এর গেটের সামনে। সেখানে বলা হয়েছে অনিবার্য কারণবশত সাময়িকভাবে রিসোর্টটি বন্ধ থাকবে। এই রিসোর্টের যে বুকিং ম্যানেজার তিনি সাব্বির হোসেন আমাকে ওভার টেলিফোনে জানিয়েছেন যে আমাদের সার্ভারের কিছু জটিলতার কারণে আমরা সাময়িকভাবে পার্কটি বন্ধ রেখেছি, তবে ঠিক হয়ে গেলে 4-5 দিনের ভিতর আবার চালু করে দেব। আর কৃষি জমি দখলের বিষয়টি যেটি বলেছেন সেটি এই এলাকাটি একেবারে নিম্ন অঞ্চল। এখানে মানুষ কৃষি কাজ করেই জীবনযাপন করে। তারা এই জমির উপরেই ছিল তাদের নির্ভরশীলতা। এখানেই সাবেক আইজিপি বেনজির আহমেদ এখানে একটি দৃষ্টিনন্দন রিসোর্ট গড়ে তোলেন। এই রিসোর্ট করার পিছনে এই ধানের জমিগুলি তিনি বিভিন্ন কৌশলে অনেককে লোভ দিয়ে কিনে নিয়েছেন বলে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন। কৃষকরা আমাকে আরো জানিয়েছেন যে তাদের অনেকটা বাধ্য করেছেন পুলিশ এবং স্থানীয় সদস্যদের মাধ্যমে। এই রিসোর্ট হওয়ার ফলে স্থানীয় কিন্তু একটা মহল লাভবান হয়েছে। তারা বিভিন্ন জলাশয় থেকে বালু উত্তোলন করে জমি কেটে, ধানি জমি কেটে গর্ত করে এখানে বালি বিক্রি করেছেন। বালি বিক্রি করে তারা কিন্তু অঢেল টাকার মালিক হয়েছে এবং বাড়ি গাড়িও করেছেন বলে আমি জানতে পেরেছি। তবে এই এলাকাটি একটু দূরে বিদায় আমি যেতে পারিনি। এই বালু ব্যবসায়ীরা এবং যারা শ্রমিক সরবরাহ করেছে এরা কিন্তু বেশ লাভবান হয়েছে বলে আমি এলাকা ঘুরে জানতে পেরেছি। আর জমি ফেরতের বিষয়ে এই বিষয়ে আসলে আইনের প্রক্রিয়া, আদালত যদি তাদের জমি ফেরত দেয় তাহলে তারা জমি পাবে। তবে কিছু কৃষক বলেছে যে কিছু বায়নার টাকা ধরিয়ে দিয়েই জমি দখল করে তারা ভোগ দখল করছে। এই রিসোর্টে বেশ পুকুর রয়েছে, গাছ রয়েছে, ফলজ বৃক্ষ রয়েছে, দৃষ্টিনন্দন কিছু স্থানও রয়েছে। দৃষ্টিনন্দন একটি ঝর্ণা তৈরি করা হয়েছে, ঝর্ণার নিচে রয়েছে একটি বার। এই বারের এছাড়া 16টি কটেজ রয়েছে। কটেজে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে তাদের বিনোদন করে থাকেন এবং পুকুরের ঘাটলাগুলি সবই শান বাঁধানো। মৎস্য খামারটি দৃষ্টিনন্দন, যা আমি এবং অনেকেই ইতিপূর্বে দেখেননি। এরকম একটা দৃষ্টিনন্দন স্থান গত রবিবার সন্ধ্যার আগেই নোটিশটা নিয়ে বন্ধ করে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ। তারা সার্ভার জটিলতার কারণ দেখিয়েছেন, তবে নোটিশে বলা হয়েছে
যে অনিবার্য কারণবশত সাময়িক বন্ধ থাকবে এই পার্কটি। এই ছিল আমার কাছে সাবানা ইকো রিসোর্ট নিয়ে সর্বশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ও চীন। এ লক্ষ্যে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত ঢাকা ও বেইজিং। সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই দেশের কর্মকর্তারা। বাংলাদেশের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আর চীনের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েডং। এ সময় পররাষ্ট্র সচিব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতায় কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় চীন। তিন মাস সময় পেয়েও শেষ মুহূর্তে নিয়োগ অনুমতি দেয়ায় মালয়েশিয়া যেতে পারেননি 17,000 কর্মী। এমনকি প্রবেশ বন্ধের 2 দিন আগেও নিয়োগ অনুমতি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, কাজ ফেলে রেখে দুর্নীতিকে উৎসাহিত করেছে মন্ত্রণালয়। এতে বিপুল অর্থ লোপাটের সুযোগ পেয়েছে দালালরা। রাজবাড়ীর মোহাম্মদ রাজু মালয়েশিয়ার চাহিদাপত্র পেয়েছেন গত ডিসেম্বরে। 3 মাস পর এপ্রিলে ভিসা পান। এর 1 মাস পর টিকিট পেলেও বিএমইটির ছাড়পত্র না পাওয়ায় ফ্লাইট পেছায় 27 মে। এরপরও অজানা কারণে রাজু সহ 5 জনকে পাসপোর্ট দেয়নি রিক্রুটিং এজেন্সি। টাকা দিছি আমার বন্ধুর মাধ্যমে। আমার বন্ধু মালয়েশিয়া থাকে, ওর মাধ্যমে ওর অ্যাকাউন্টে টাকা দিছি, ও নাকি এজেন্টে টাকা দিছে। সব কিছু তোমাদের দিয়ে দেবো, 31 তারিখে একটা ফ্লাইট হয়ে যাবে। পরে আর সেটা হয় না। এরপরের থেকে আমরা রাস্তা ঘুরতেছি আর কি। রাজধানীর পল্টনে দ্য সুপারস্টার লিমিটেড নামের অভিযুক্ত এজেন্সির দাবি, ভিসা প্রসেসিংয়ে কাজ করেছে আরও 2 এজেন্সি। সবশেষ দালালের দাবি, কাঙ্ক্ষিত টাকা না পাওয়ায় ওই 5 জনকে ফ্লাইট দেওয়া সম্ভব হয়নি, অথচ জনপ্রতি নিয়েছেন 5,20,000 টাকা। ওনারা যে এজেন্টের সাথে টাকা জমা দিচ্ছে বা কথা বলছে, উনি কোনো পেমেন্টই করে না, তারপরেও কিন্তু ওনাদের সব কাজ কমপ্লিট হলো। হ্যাঁ, 100 লোক যেতে পারেনি। এর ভিতরে কিছু আছে তাদের সমস্যা, কেউ অসুস্থ, কেউ হয়তো স্ট্রোক করে, কেউ অ্যাক্সিডেন্ট করছে, আর কিছু লোক আছে, অল্প কিছু লোক আছে যারা টিকিট কারণে যেতে পারে নাই। এদিকে মালয়েশিয়া প্রবেশের শেষ সময়েও নিয়োগ অনুমতি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে টিকিট ছাড়া অনুমতি পাওয়ার দাবি করছে রিক্রুটিং এজেন্সি, ফলে যেতে পারছেন না অনেকেই। মে মাসে প্রথম দিকে করতে, মে মাস শেষের দিকে করতে, হ্যাঁ সবাই একবার সব দিয়ে তারা করেছে। টিকিটের কপি সহ আমরা লাস্টে অনুমোদন। টিকিট কিছু আমরা শুনেছি ফলস টিকিট ছিল। আমি নিয়োগ অনুমতি দিচ্ছি, ফলস টিকিটটা কি ফলস না রিয়েল আমি দেখবো না, তাও লাস্ট মোমেন্টে। মালয়েশিয়া বাংলাদেশ 2 প্রান্তেই সাব এজেন্ট জড়িত থাকায় অভিবাসন ব্যয় বেড়েছে বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 2 বছর পর আবারও আগের মতো হচ্ছে অফিস সময়সূচি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময় আবার সকাল 9টা থেকে বিকেল 4টার পরিবর্তে বিকেল 5টা পর্যন্ত চলবে। ঈদুল আজহার পর এই সময়সূচি কার্যকর হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য 2022 সালের 15 নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় 1 ঘন্টা কমিয়ে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত করা হয়। প্রায় 2 বছর পর আবার স্বাভাবিক অফিস সময় বিকাল 5টা পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। রবি থেকে বৃহস্পতিবার 5 দিন চলবে অফিস। দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত নামাজ এবং খাবারের বিরতি থাকবে। 9টা থেকে 5টা আমরা 8 ঘন্টা কাজ করব। আমরা 40 ঘন্টা আমাদের কাজ করতে, আমরা তার আগে 35 ঘন্টা কাজ করতাম। সেটা আমরা বিশেষ ব্যবস্থা ছিল, আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম। এছাড়া মন্ত্রিপরিষদ সভায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ থানা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থানা সরিয়ে থানা শাহবাগের সাকুদা রেস্টুরেন্টের পেছনে নেওয়া হবে। ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় আপনারা জানেন যে ওইখানে যে থানাটা আছে, একটু থানাটা স্থানান্তর করা দরকার ছিল, তো সেটি এখন ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছেন। মন্ত্রিপরিষদ সভায় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের বহুল আলোচিত সমালোচিত স্বয়ংক্রিয় ভোট প্রদান যন্ত্র বা ইভিএম প্রকল্প এ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে।
পরবর্তীতে অন্য কোনো আঙ্গিকে এই প্রকল্প আদৌ চালু হবে কিনা সে ব্যাপারেও কমিশন রয়েছে অন্ধকারে। আর সচল থাকা 40,000 ইভিএম এর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে 1.5 লাখ ইভিএম এর মধ্যে 1,10,000 ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। এগুলো ধ্বংস করা হতে পারে বলে জানিয়েছে কমিশন। পুরো প্রকল্পে সরকার খরচ করেছে প্রায় 4,000 কোটি টাকা। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে 1.5 লাখ ইভিএম কেনে নুরুল হুদা কমিশন, কিন্তু ব্যবহার হয় মাত্র 6টি আসনে। প্রায় 4,000 কোটি টাকায় কেনা ইভিএমগুলো সযত্নে রাখার ব্যবস্থাও ছিল না। রক্ষণাবেক্ষণের অভাবে 1,10,000 ইভিএম নষ্ট হয়ে গেছে 6 বছরেই, অথচ টিকে থাকার কথা ছিল 10 বছর। এ মাসে শেষ হচ্ছে ইভিএম প্রকল্পের মেয়াদ। কর্মকর্তারা কমিশনকে ইভিএম বুঝিয়ে দিতে কাজ শুরু করেছেন, ফলে সরকারের অনেক সাধের ইভিএমের এখানেই সমাপ্তি। পারচেজ করা হয়েছে ইভিএম এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়াদি বা অন্যান্য সরঞ্জামাদি, এগুলো আমরা কমিশনের নির্দেশনা অনুযায়ী বা সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সচিবালয়কে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে এবং প্রকল্প শেষ হওয়ার আগে 30 জুনের আগেই আমরা এগুলো সচিবালয়কে বুঝিয়ে দিব। নির্বাচন কমিশনের যে আমাদের জনবল আছে তারা কিন্তু ইতিমধ্যে সক্ষমতা অর্জন করেছে, কিন্তু সমস্যা হলো যদি এর চেয়ে বেশি কিছু করতে হয়, কিছু মেরামত করতে হয়, ব্যাটারি চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমাদের ওই ধরনের আর্থিক যদি সাপোর্ট না পাওয়া যায় তাহলে ওগুলো ওই ধরনের মেরামত করা সম্ভব হবে না। নষ্ট ইভিএমগুলো ধ্বংস করে ফেলা হবে, কিন্তু যে 40,000 এখনও জীবিত তাদের নিয়ে কারো কোনো চিন্তা নেই। একটা ইলেকট্রনিক ডিভাইস, এটাকে কোনো রকম ন্যূনতম যদি মেনটেন্যান্সও না হয় এটা অবশ্যই নষ্ট হবে এবং এটাকে মেনটেন্যান্স করাটা খুবই আবশ্যক এবং জরুরি। এই মেনটেন্যান্স করাটা করে ফেললে দেন ইভিএমগুলো খুব ভালো কাজ করবে। কমিটি থেকে প্রস্তাব আসলে কমিশনের অনুমতি নিয়ে যেগুলো একদম মেরামতযোগ্য না সেগুলো আমরা স্ক্র্যাপ হিসাবে তো আমরা ভাড়া দেওয়ার কোনো অর্থ হয় না, সেক্ষেত্রে আমরা সেইগুলো হয়তো যদি কমিশন সিদ্ধান্ত নেয় সেভাবে কমিটির সুপারিশের আলোকে হয়তো সেগুলো ধ্বংস করে দেওয়া হতে পারে। সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন, জেলা উপজেলা পৌরসভা ও ইউপি মিলে প্রায় 1,500 ভোট হয়েছে ইভিএমে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো ও নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরিদপুর ও ফেনীর সহকর্মীরা। শুরুতেই ফরিদপুর থেকে জানাবেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর, সব নির্বাচনী সরঞ্জামগুলো ঠিকমতো কেন্দ্রে পৌঁছাচ্ছে কিনা আর সার্বিক নির্বাচনের ভোট কেন্দ্রগুলোর পরিবেশ কেমন দেখছেন? ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফরিদপুরের ইতিমধ্যে 3টি ধাপে 7টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামীকাল বুধবার ফরিদপুরের 2টি উপজেলায় বোয়ালমারী এবং আলফাডাঙ্গা, এই 2টি উপজেলাতে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন দুটি সম্পূর্ণ করতে সুষ্ঠু, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ভোট গ্রহণের প্রস্তুতি থেকে শুরু করে সম্পূর্ণ করতে ফরিদপুরের জেলার রিটার্নিং কর্মকর্তা তার 2 জন সহকারী রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে ফরিদপুরের আজ থেকে সরঞ্জামাদি সরবরাহ করবে। ফরিদপুরে এই 2টি উপজেলায় 118টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য যে ধরনের সরঞ্জামাদি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে আনসার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে, পাশাপাশি র্যাব, এপিভেন এবং 4 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া আমি কথা বলেছি ফরিদপুরের জেলার রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পালের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যে এই যে 2টি উপজেলার ফরিদপুরে বোয়ালমারী এবং আলফাডাঙ্গার 118টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। যেহেতু ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে, তাই আজকে ব্যালট ব্যতীত সব ধরনের সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসার ও আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। আগামীকাল সকাল 8টার আগ মুহূর্তেই প্রতিটি কেন্দ্রে এই ব্যালটগুলো পৌঁছে দিবেন। এরপরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি উপজেলা এবং কেন্দ্রগুলোতে, ইউনিয়নগুলোতে তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন। ইতিমধ্যে এই 2টি উপজেলায় যে নির্বাচনী আমেজ, সেই আমেজ বিরাজ করছে। যদিও গতকাল রাত 12টা থেকে নির্বাচনী সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ আছে, তারপরেও এই 2টি উপজেলায় 9 জন, একটি আলফাডাঙ্গায় 9 জন চেয়ারম্যান প্রার্থী এবং বোয়ালমারীতে 5 জন চেয়ারম্যান প্রার্থী তারা
প্রতিদ্বন্দ্বিতামূলক কার্যক্রম এবং নির্বাচনে ভোটারদের অংশগ্রহণমূলক ভোটার উপস্থিতি ঘটাতে তারা মাঠে কাজ করছেন। তারা এই যে 14 জন চেয়ারম্যান প্রার্থী, তারা একটি অন্য কোনো দলের কোনো প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা ব্যক্তিরাই তারা প্রতিদ্বন্দ্বিতা অংশ নিয়েছেন। এখনো পর্যন্ত ফরিদপুরে এই দুটি উপজেলাতে নির্বাচনে কোনো ধরনের সহিংসতার খবর আমরা পাইনি। আশা করা যাচ্ছে আগামীকাল এই দুটি উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণের মাধ্যমে ফরিদপুরের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সবগুলো উপজেলার নির্বাচন সম্পূর্ণ হবে বলে আমাদেরকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ। এই ছিল ফরিদপুরে দুটি উপজেলার ভোট গ্রহণের আজকের সর্বশেষ পরিস্থিতি। মাসুদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার ফেনী থেকে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, নির্বাচনের প্রচার প্রচারণা তো শেষ হয়েছে, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে কি কি ব্যবস্থা দেখছেন ফেনীতে? ফেনীর ছাগলাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। দীর্ঘ 10 বছর পরে কিন্তু এই উপজেলা নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। এই দীর্ঘ 10 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যে সমস্ত কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে নেওয়া দরকার আছে সবগুলো প্রস্তুতি তারা নিয়েছে। আজ দুপুর 12টা থেকেই কেন্দ্র সরঞ্জামগুলো পৌঁছানোর জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। আর এখানে 5 জন চেয়ারম্যান পদে তারা ইলেকশন করছেন এবং 2 জন ভাইস চেয়ারম্যান পদে তারা প্রতিদ্বন্দ্বিতার জন্য ইলেকশন করার জন্য প্রস্তুতি রয়েছে। আমরা এখানে 54টি কেন্দ্রে প্রায় 425টি ভোট কক্ষে এই ব্যালটবিহীন যে সরঞ্জামগুলো আজ দুপুর 12টার দিকে তারা দেওয়া শুরু করবে এবং আগামীকাল 8টার আগে কিন্তু ব্যালট পেপার পৌঁছবে। এখানে আপনাকে বলে রাখতে চাই, ছাগলাই উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, এখানে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সরকার দলের সমর্থিত একজন প্রার্থী মিজানুর রহমান তিনি নির্বাক হয়ে আছেন। তিনি গতকালের রাতেই কিন্তু তার যে প্রচার প্রচারণার থেকে তিনি শেষ করেছেন। এর বাইরে আমরা এখানকার যে পুলিশ সুপার জাকির আহমেদ তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করার জন্য তার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তারা প্রস্তুত রেখেছেন। তারা যে কোনো মুহূর্তে তারা তাদের বিকাশ শুরু করবেন। এটি ছিল আমার কাছে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। ফরিদপুর ও ফেনী থেকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার থাকছে আসন্ন বাজেটের খবর। আগামী অর্থ বছরের জন্য বাজেটে আয়কর সংক্রান্ত ডজনেরও বেশি পরিবর্তন আনছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর মধ্যে ব্যক্তি শ্রেণীর আয়করের সর্বোচ্চ হার বাড়ানো, পুঁজিবাজারে গেইন ট্যাক্স আরোপ সহ আয় বৃদ্ধির নানা প্রস্তাব থাকবে। সুযোগ থাকবে কালো টাকা সাদা করার। বাতিল হবে ভৌত অবকাঠামো খাতে কর সুবিধা। অল্প কিছু ক্ষেত্রে কমানো হবে কর হার। রাজস্ব বাড়াতে ব্যক্তি করের সর্বোচ্চ হার 5% বাড়িয়ে 30 করার প্রস্তাব করবে এনবিআর। যুক্ত হবে 20 লাখ টাকার একটি স্ল্যাব। মধ্যবর্তী 2টি স্ল্যাবে টাকার পরিমাণ বাড়বে 1 লাখ করে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর্পোরেট কর কমতে পারে 2.5%। তবে উল্টে যাবে তালিকাভুক্ত কোম্পানির করের শর্ত। এতে কর হার 2.5% বেড়ে যেতে পারে। জুস জাতীয় পণ্য উৎপাদনকারী কোম্পানির টার্নওভার কর বেড়ে হতে পারে 3%। 5% বাড়বে সমবায় সমিতির কর্পোরেট কর। শেয়ার বাজারে লেনদেন মুনাফায় কর অব্যাহতি বাতিল হচ্ছে। বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা হলে গেইন ট্যাক্স হবে প্রযোজ্য হারেই, অর্থাৎ ব্যক্তির অন্য আয়ের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি কোম্পানির উদ্যোক্তা পরিচালকের গেইন ট্যাক্স বেড়ে হবে 15%। হাইটেক পার্ক, গভীর সমুদ্র বন্দর সহ 14 খাতে অব্যাহতি সুবিধা আর নাও বাড়তে পারে। এ মাসেই শেষ হচ্ছে এসব খাতে 10 বছর ভিত্তিক কর্পোরেট কর ছাড়ের সুবিধা। যে পরিমাণ এখন এনবিআর রাজস্ব আদায় করে করজনিত, তার প্রায় সমপরিমাণ রাজস্ব আদায়ের সুযোগ আছে। তো এই যে বিপুল পরিমাণ কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার ঘটনা, কর কমপ্লায়েন্সের ভিতরে আনার ক্ষেত্রে উদ্যোগটাগুলো এখনগুলো কিন্তু খুব বড় রকমের উদ্যোগ আমরা দেখছিলাম। আইটি খাতের কর অব্যাহতি সুবিধা 3 বছর বাড়তে পারে, থাকবে 2027 সাল পর্যন্ত। তবে কমবে তালিকাভুক্ত সেবার সংখ্যা।
উচ্ছে কর 10% বাড়তে পারে সরকারি বিশ্ববিদ্যালয় ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ব্যাংকে জমানো টাকার মুনাফায়। তবে ঋণপত্রের মাধ্যমে ও ঠিকাদারি হিসাবে খাদ্যপণ্য সরবরাহে উচ্ছে কর কমে অর্ধেক হবে। উৎপাদনশীল খাতকে স্বস্তি দিতে কাঁচামাল সরবরাহে উচ্ছে কর কমবে। সর্বোচ্চ হার কমে 5% হতে পারে, 1% করে কমতে পারে বাকি দুই ক্ষেত্রেও। কোভিডের পরে পরবর্তীকালীন আপনি লক্ষ্য করেছেন যে ব্যবসা কিন্তু প্রসার ঘটেনি, ব্যবসা কিন্তু ইনভেস্টমেন্ট আসেনি। এখন আমাদের আগামীর জন্য দরকার হচ্ছে ইনভেস্টমেন্টস আরও বাড়ানো। এবার বাড়ছে শর্তযুক্ত সেবার সংখ্যা। বিয়ের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া সহ 3 ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণ দেখানো বাধ্যতামূলক হতে পারে। সবশেষ 2021-22 অর্থ বছরে কালো টাকার মালিকরা সাধারণ ক্ষমা পান। বাজেটে আবারও ফিরছে এই সুবিধা। এবার সুযোগ পাবে কোম্পানিও। কর হতে পারে 15%। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্য নিরাপত্তায় কৃষিতে ভরসা বাড়লেও বাজেটে এ খাতে বরাদ্দ তেমন বাড়ানো হয় না। চলতি অর্থবছর কৃষি খাতে বরাদ্দ মাত্র 5.74%। বিশ্লেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তন সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটে কমপক্ষে 10% কৃষি খাতে বরাদ্দ রাখা উচিত। দেশে প্রতি বছর কমছে কৃষি জমি। শিল্প কারখানা নির্মাণ সহ নানা কাজে ব্যবহার হচ্ছে আবাদি জমি। মাত্র 88,29,000 হেক্টর চাষযোগ্য জমি দিয়ে পূরণ করতে হচ্ছে 17 কোটি মানুষের খাদ্যের চাহিদা। পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে কৃষি খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। চলতি অর্থ বছরের বাজেটে কৃষি খাতের বরাদ্দ ছিল মাত্র 5.74%, যা দেশের অর্থনীতিতে এ খাতের প্রত্যক্ষ অবদানের চেয়ে অর্ধেকেরও কম। 2013-14 সালের বাজেটে কৃষি খাতে বরাদ্দ ছিল 11%। গত এক যুগে বাজেটে পরিধি বাড়লেও কৃষিতে বরাদ্দ অর্ধেকে নেমেছে। সামগ্রিক বিবেচনায় কৃষিতে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। করোনার পর থেকে বিভিন্ন সারের দাম যেগুলো আমরা আমদানি করি সেগুলোর দাম বেড়েছে। দাম বাড়ার সত্ত্বেও আমরা সারের অন্যান্য যে সকল ভর্তুকি কৃষিতে যে আমাদের বরাদ্দ সেটা কমানো হয়নি। বাজেট আসতেছে, এই বাজেটেও কৃষি যথাযথ গুরুত্ব পাবে। বিশ্লেষকরা বলছেন, কৃষি খাতে পর্যাপ্ত বরাদ্দ ও ভর্তুকি নিশ্চিত করতে না পারলে দেশের খাদ্য আমদানি নির্ভরতা ক্রমেই বাড়বে। বাজেটে তাই কৃষি খাতের বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গবেষণায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। আধুনিক চাষাবাদে আরও বেশি করে মনোনিবেশ করতে হবে এবং সেটা যদি করতে হয় তাহলে কৃষিতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু প্রকৃত অর্থে তো বিনিয়োগ বাড়ছে না। তাই এমন পরিস্থিতিতে কমপক্ষে যে হারে আমাদের মোট বাজেট বৃদ্ধি পায় অন্তত সেই হারে কৃষি বাজেট বাড়িয়ে নেওয়া উচিত। অর্থনীতিবিদরা বলছেন, কৃষির উৎপাদন বাড়াতে কৃষকদের সহজে ঋণ দেওয়া ও উন্নত প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। তাই বাজেটে কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও কমল এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে 30 টাকা কমিয়ে 12 কেজি এলপিজির দাম 1363 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সংস্থার চেয়ারম্যান জানান, কাঁচামালের দাম কমায় এলপিজির মূল্য কমেছে। বিশ্ববাজারে তরলীকৃত গ্যাসের প্রধান উপকরণ প্রোপেন ও বিউটেনের গড় দাম বিবেচনায় টানা 8 মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়। এ সময় 12 কেজির সিলিন্ডারের দাম বাড়ে 483 টাকা পর্যন্ত। কিন্তু গত 3 মাসে কাঁচামালের দাম কমেছে। এতে টানা তৃতীয়বারের মতো কমল এলপিজি গ্যাসের দাম। সিদ্ধান্ত অনুযায়ী জুন মাসের জন্য দাম প্রতি কেজিতে 113 টাকা 55 পয়সা। এতে ভোক্তা পর্যায়ে 12 কেজির সিলিন্ডারের দাম কমল 30 টাকা। গত মাসে ছিল 12 কেজি এলপিজির মূল্য 1393 টাকা, এই মাসে হয়েছে 1363 টাকা। কোম্পানি বিক্রি করে 1268 টাকায়, পাইকারি বিক্রেতা বিক্রি করে 1318 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবে 1363 টাকায়। তবে দাম কমলেও সন্তুষ্ট নন ক্রেতারা। নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রির অভিযোগ তাদের। তাই বাজারে তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। 30 টাকা 50 টাকা তো কিছু হয় না, আমি মনে করি আরো কম হলে তো ভালো হয়। এটা দাম বাড়ায় ঠিকই, কিন্তু বাড়লে বলে আর যদি দাম কমে যায় হেরা ওই জিনিসটা বলেন না। কিন্তু আমরা তো এটা জানি না, যে আপনারা বলছেন আমরা শুনতে পারলাম। গ্যাসের দাম বাড়ে যায়,
অন্য অন্য জিনিসের দাম বাড়ে যায়, তাহলে তো আমাদের কষ্ট হয়ে যায় ব্যবসা করতে। ভোক্তা পর্যায়ে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দামও লিটারে 1 টাকা 39 পয়সা কমিয়ে ৬২ টাকা 53 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। আর সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম ৬৯০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বখাটে কিশোর চক্রের ছুরিকাঘাতে মোহাম্মদ আজিম নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত 9:30টার দিকে চৌমোহনী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 9:30টার দিকে কাঁচা বাজারের পেছনে একা দাঁড়িয়েছিল আজিম। এ সময় 5-6 জনের একটি কিশোর দল তার উপর হামলা চালায়। এক পর্যায়ে আজিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আজিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোর চক্রের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তুচ্ছ ঘটনাকেও দেয়া হচ্ছে রাজনৈতিক মোড়ক। ব্যক্তিগত থেকে জমিজমা নিয়ে বিরোধে উস্কানি দিয়ে ফায়দা লুটছে একটি মহল। নরসিংদীর রায়পুরা উপজেলার চরে এমন বিরোধে গত 3 বছরে প্রাণ গেছে 2 চেয়ারম্যান সহ অর্ধশত মানুষের। সবশেষ বলি হয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়াও। 22 মে বুধবার পারাতলি গ্রামে মিছিল নিয়ে মুখোমুখি হয় উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ও রুবেলের কর্মী সমর্থকরা। হাতাহাতি সংঘর্ষের পরে সুমন মিয়া পালিয়ে আশ্রয় নেন স্থানীয় পুলিশ ফাঁড়িতে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে নরসিংদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। নিয়ে আসার পরে ও ব্যায়াম ট্যাম করছে, তারপরে সবার সাথে কথা বলছে। নেওয়ার পরে এখানে আমি বলছি, আমাকে যে ফোন দিছে, এখানে এসে ব্যায়াম করছে। হ্যাঁ, এখানে এসে ব্যায়ামও করছে। সুমন মিয়া সুস্থ অবস্থায় ফাঁড়িতে আসার কথা বলছে পুলিশ, কিন্তু তার মামলা নিয়েছে হত্যাকাণ্ড হিসেবে। স্থানীয় সংসদ সদস্যেরও দাবি এটি একটি হত্যাকাণ্ড। আমি বলেছি 72 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো অ্যাকশনে যাইতে না পারেন, 72 ঘন্টার পরে কিন্তু আমরা উত্তাল করে দেব জেলা। এই যে এই পারাতলির এই সড়কটিতেই একটি সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে সুমন মিয়া প্রথম অবস্থায় অসুস্থ হয়ে পড়েন, পরে মারা যায়। তবে অনেক অনুরোধের পর কথা বলতে রাজি হলেন 2-1 গ্রামবাসী। তারা বলছেন, সংঘর্ষ হলেও সুমন মিয়া অক্ষত অবস্থায় ঘটনাস্থল ছেড়েছেন। না, ঘটনা যে দিন ছিল দেন আমার দোকান বন্ধ ছিল, আমি বাড়িতে ছিলাম না। তখন ওই জায়গায় ছিলাম আর কি, ফায়ার আওয়াজ হই না, আমরা মিটিংতে জিজ্ঞাসা, উনি আবার গাড়ি চালায়া গেছে আর কি। সুমন মিয়ার মৃত্যুর কারণ যাই হোক, তুচ্ছ ঘটনাকে বড় করে রাজনৈতিক মোড়ক দেওয়া হচ্ছে। গত 3 বছরে রায়পুরা চরে এর বলি হয়েছেন বাঁশবাড়ি ও মির্জাচর ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ও জাফর ইকবাল মানিক সহ প্রায় অর্ধশত গ্রামবাসী। এই অভিযোগ খোদ স্থানীয় রাজনীতিকদের। কোথাও তার শরীরে কোনো আঘাত ছিল না। তা আমার মনে হয় এমপি সাহেব এগুলি এভাবে না বললেও আমার মনে হয় সুন্দর হইতো। উনি যদি এভাবে বলে, তো আরো মানুষ তো আরো উস্কানি গ্রহণ করার জন্য লোক আছে না। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এ চরে হানাহানি আর হত্যাকাণ্ড চায় না রায়পুরা চরের মানুষ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও লক্ষ্মীপুরে বেড়েই চলেছে শিশু শ্রমিক। প্রতিনিয়তই নির্যাতনের শিকার হচ্ছে কোমলমতি শিশুরা। এতে উদ্বিগ্ন ও সচেতন মানুষ। সমাজসেবা অধিদপ্তর বলছে, শিশু শ্রম নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কাজ করছে তারা। যে বয়সে স্কুলে পড়াশোনা আর খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, সেই বয়সে ঝালাইয়ের মতো নানা ঝুঁকিপূর্ণ কাজ করছে শিশুরা। লক্ষ্মীপুরের প্রায় সব কলকারখানায় শিশু শ্রমিক রয়েছে, যাদের দিয়ে করানো হচ্ছে ভারী সব কাজ। বিনিময়ে দেয়া হচ্ছে নামমাত্র পারিশ্রমিক। সমাজসেবা অধিদপ্তরের তথ্য বলছে, 2020 সালে লক্ষ্মীপুরে শিশু শ্রমিক ছিল 2500। 2024-এ এসে তা দাঁড়িয়েছে 10,000-এ। কাজ করতেছি যে আমাকে পরিবারের চলার জন্য, আমার ভাই বোন সবাদের চলার জন্য। শিশু শ্রম যদি কন্টিনিউ থাকে তাহলে সমস্যা হলো তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়, স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। নাগরিক সমাজ বলছে,
অপরাধ জেনেও কম পারিশ্রমিকের সুযোগ কাজে লাগাচ্ছেন প্রতিষ্ঠান মালিকরা। এই আইনে কিশোরদের বলা আছে 14 থেকে 18 বছর, ওই কিশোরদেরকে বলা আছে হলো মানে তাদের ডিউটি হবে সর্বোচ্চ 5 ঘন্টা, কিন্তু এদেরকে ডিউটি শিশু এবং কিশোর ডিউটি করানো হচ্ছে 24 ঘন্টা, এর মধ্যে 18 ঘন্টায় তাদেরকে কাজ করানো হচ্ছে, শুধুমাত্র কম বেতনের কারণে, কম পয়সার কারণে, কম বেতনে পাওয়ার কারণে। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন শিশু শ্রম নিয়ন্ত্রণ ও নির্যাতন বন্ধে কাজ করছে তারা। শিশু শ্রম যাতে উৎসাহিত না হয় এবং শিশু শ্রমিক যাতে না বাড়ে সেই বিষয়ে আমরা সমাজসেবা বিভাগ সর্বদা সচেতন আছি। টোল ফ্রি নাম্বার আছে 1098, সেই নাম্বারেও সারা দেশের নির্যাতিত শিশুদের পাশে আমরা সবসময় দাঁড়াই। জেলায় গত 3 বছরে কাজে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে অন্তত 30 জন শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকতে শুরু করেছে দিনাজপুরের লিচু। লাল রঙে রঙিন এখন লিচুর বাগানগুলো। লিচু পাড়া এবং বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ভোর থেকে পাইকারি বাজার ও বাগানগুলোতে চলছে লিচু কেনা বেচা। দাম ভালো হওয়ার খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা। তাপপ্রবাহের কারণে মৌসুমের শুরুতে দিনাজপুরের বেদানা ও চায়না 3 জাতের লিচুর কিছুটা ক্ষতি হয়। তবে সেচ দিয়ে যত্ন নেওয়ায় বোম্বাই ও মাদ্রাজি সহ অন্যান্য জাতের লিচুর ফলন ভালো হয়েছে, দামও মিলেছে ভালো। বাগান থেকে অনেক ব্যবসায়ী সরাসরি লিচু নিয়ে যাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। বর্তমানে এবার পানির শেষ 8 থেকে 10 বার দিছি একটা বাগানে, আর লিচুর ফলনও ভালো, দামও আশা করি ভালো হবে। আমার এখানে বোম্বাই লিচু বুঝতে পারছেন, মোটামুটি 300 গাছ, তো ফলন বছরে ভালোই, দামটাও ভালোই। দিনাজপুরের পাইকারি লিচু বাজার নিউ টাউনে মানভেদে প্রতি হাজার মাদ্রাজি ও বোম্বাই জাতের লিচু বিক্রি হচ্ছে 1500 টাকা থেকে 3000 টাকা দরে। বোম্বাই আছে, মাদ্রাজিও আছে, বোম্বার বাজারও ভালো, আপনার মাদ্রাজি বাজারও ভালো। ভালো লিচুর রেট চলতেছে আপনার 3300 টাকা, মানে 300 টাকা শ পাইকারি চলতেছে। বেদানা ও চায়না 3 জাতের লিচু পুরোপুরি বাজারে আসতে আরও সপ্তাহখানিক সময় লাগবে। এখন সামান্য যা উঠেছে দাম চড়া। বেদানা আপনার 4000 থেকে নিয়ে আপনার সর্বোচ্চ 7000 টাকা পর্যন্ত চলছে। বেদানা ফলন একেবারেই কম, এটা সাইজের উপর দাম হয়, এবং চায়না 3ও আপনার মনে করেন যে 5000 থেকে নিয়ে 8000 পর্যন্ত চলছে। দিনাজপুর জেলায় 5481 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে 5418টি, আর বসতবাড়ির উঠান সহ আশপাশে লিচু বাগান রয়েছে 7 লাখের বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 4 বছরের টানাপোড়েনের পর অবশেষে সিদ্ধান্ত হয়েছে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করবে জেলা পরিষদ। সরে দাঁড়ালো রাজশাহী সিটি কর্পোরেশন। সচিবালয়ের মধ্যস্থতায় এ সমাধান, বলছে জেলা পরিষদ। তবে স্বাধীনতার অর্ধশত বছর পরও রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার গড়ে না ওঠায় আক্ষেপ জানান ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধারা। 2020 সালের 16 ডিসেম্বর ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের। এরপরই কে নির্মাণ করবে তা নিয়ে শুরু হয় জটিলতা। সিটি কর্পোরেশন না জেলা পরিষদ, এই টানাপোড়েনে শুরু না হতেই থমকে যায় নির্মাণ কাজ। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করে জেলা পরিষদ। চলতি মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের মধ্যস্থতায় অবসান ঘটে দীর্ঘ জটিলতার। সিদ্ধান্ত হয় সিটি কর্পোরেশন নয়, নির্মাণ করবে জেলা পরিষদ। সচিব সাহেবের সভাপতিত্বে একটা মিটিং হয়, সেই মিটিংয়ের রেজুলেশনের কপি আছে, এবং সেখানে আমরা অনুমোদনটা কমপ্লিট আমাদেরকে দিলেন আর কি, যে হ্যাঁ এই ওনাদের ডিজাইন দেখলেন, অর্থ বেশি। জেলা পরিষদের জায়গা হওয়াতে জেলা পরিষদ সেই কাজটি করার জন্য বাধা দেয় এবং ওনারা নিজেরা করতে চায়। সেই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে একটি মিটিং হয়। স্বাধীনতার 54 বছরেও রাজশাহীতে কোনো কেন্দ্রীয় শহীদ মিনার গড়ে না ওঠায় আক্ষেপ জানান ভাষা সৈনিক থেকে শুরু করে মুক্তিযোদ্ধারা। নির্মাণ কাজটা এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে। শুধু আমাদের দুটি প্রতিষ্ঠান, এই জেলা পরিষদের অ্যাগ্রিয়ামি এবং মেয়র মহোদয়ের মানে এই সহযোগিতা থাকলেও এই জেলা পরিষদের অ্যাগ্রিয়ামির জন্য এই কাজটি হতে বিলম্ব হচ্ছে। 54 বছর গত হয়ে যাওয়ার পরেও রাজশাহীতে আমরা একটা কেন্দ্রীয় শহীদ মিনার করতে পারি নাই।
জেলা পরিষদের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ হলেও এর কারিগরি সহায়তা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই ডিজাইনের সপক্ষে সঠিক আছে কিনা এই মন্ত্রণালয় এই বিষয়ে জানতে চেয়েছিলেন এবং সেটি তারা ভেটিং করে দিয়েছেন এলজিডি থেকে, এবং সে আমার যতটুকু ধারণা সেটি সঠিক আছে। শহীদ মিনারটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 7,80,00,000 টাকা। পুরো প্রকল্পের অর্থায়ন করবে জেলা পরিষদ। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ।